স্টার্ট। হ্যালো জিটিএ পিপল, কেমন আছো সবাই? তাহলে তোমাদের শো এখন চলে যাচ্ছে, আমি তোমাদের শোভাকে একটু বিদায় দিয়ে নেই। যা চলে যা। দেখছো তোমার শোভা কত বেয়াদ আমার ক্লাসের মাঝখানে কি একটা কাজ করলো। যা। আচ্ছা, তাহলে আমরা তোমাদের শোভায় চলে গেছে, ওই যে শোভা যা বেটা। আচ্ছা, তাহলে আমরা যে প্লেলিস্টটা শুরু করছি সেটা হচ্ছে কনসেপচুয়াল ম্যাথ ফর ফিজিক্স। এবং এই প্লেলিস্টের উদ্দেশ্য তোমরা কিন্তু অলরেডি জানো, যারা তোমরা বিগত 3টা ক্লাস করছো, যে এই প্লেলিস্টের উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু আমাদের কনসেপ্ট কি বলে, শুধুমাত্র ম্যাথ কিন্তু করা না, আমাদের কনসেপ্টটা বোঝা। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমরা কিন্তু সবাই কিন্তু ভাই কনসেপ্ট পারি, কিন্তু কনসেপ্টটা ম্যাথে কীভাবে পারফেক্টলি কাজে লাগাবো সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু পারি না, বা আমাদের করতে একটু ঝামেলা হয়, তাই না? তাহলে আমি চেষ্টা করব তোমাদের এই প্লেলিস্টের মাধ্যমে কনসেপ্টগুলো কীভাবে জোড়া লাগানো যায়, ঠিক আছে, ডটগুলো কীভাবে কানেক্ট করা যায়, এইগুলো শেখানো। তাহলে আজকে আমরা যে ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্সের একটা ম্যাথ। সেটা কি? সেটা হচ্ছে তোমার ওকে, তোমার ম্যাথটা হচ্ছে আমাদের একটি হিলিয়াম পরমাণুর ভূমিস্তর থেকে। তাহলে ভূমিস্তর মনে হয় তোমরা অলরেডি জানো, তাই না? তোমরা যেহেতু এইচএসসিতে পড়ে আসছো, ভূমিস্তর মানে হচ্ছে তোমার যে স্থিতিশীল কক্ষপথটা আছে সেটা, ঠিক আছে, অর্থাৎ n=1 শক্তিস্তর যেটা আছে। ওকে, তাহলে একটি হিলিয়াম পরমাণু ভূমিস্তর থেকে 2টি ইলেকট্রন অপসারণ করতে, তাহলে হিলিয়ামের তো ভাই ইলেকট্রন আছে এই দুইটা, ওই দুইটাকেই তুমি অপসারণ করে দিচ্ছ। 2টি ইলেকট্রনকে অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি 79 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে, 79 ইলেকট্রোভোল্ট। 2টা ইলেকট্রনকে অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি তোমাদের 79 ইলেকট্রোভোল্ট। হিলিয়ামকে আয়নিত করতে, ভাই আয়নিত করা মানে কি বলতো? আয়নিত করা মানে হচ্ছে হিলিয়ামে তো 2টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন অপসারণ করে যখন হিলিয়াম প্লাস হবে, এই হিলিয়াম প্লাসটা হচ্ছে তার আয়নিত অবস্থা। বুঝতে পারছো? আমি এখানে দেখো লিখে রাখছি তোমাদের জন্য, একটি ইলেকট্রন অপসারণ করতে, এটাকে বলে আয়নিত অবস্থা। তাহলে একটি ইলেকট্রন অপসারণ করতে কি পরিমাণ শক্তি প্রয়োজন, ব্যাপারটা কি বুঝতে পারছো? আয়নিত শক্তি যেটাকে বলে, আয়নীকরণ শক্তি যাকে বলে। অর্থাৎ তোমার ইলেকট্রনটাকে n=1, তোমার ভূমিস্তর যেটা আছে, অর্থাৎ n=1 থেকে তুমি অসীমে নিয়ে যেতে কি পরিমাণ শক্তি তোমার প্রয়োজন, এটাই তোমাকে বলছে। তাহলে এখানে আসো আমরা ম্যাথটা একটু করি। সেই ম্যাথটা করার আগে আমরা একটু দেখি যে কি হচ্ছে। দেখো, প্রথম তোমার হিলিয়াম ছিল, এই হিলিয়ামে তুমি কি করলা, এই হিলিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করার জন্য কিছু পরিমাণ শক্তি দিলা, এবং তখন কি হইলো, এই শক্তি পাওয়ার পর হিলিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ হয়ে হিলিয়াম প্লাস হয়ে গেল। ওকে, তারপর তুমি কি করলা ভাইয়া, এই হিলিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন অপসারণ করার জন্য আবার কিছু পরিমাণ শক্তি দিলা, এটা হচ্ছে E2, ঠিক আছে। আমার সমান সমান চিহ্ন আসলে দেওয়া উচিত না, দেওয়া উচিত ছিল তোমার যেরকম চিহ্ন, যাই হোক প্যারা নাই, ঠিক আছে। তাহলে হিলিয়াম প্লাস থেকে তুমি আবার কি করলা, কিছু পরিমাণ শক্তি দিলা তাকে, তখন কি হইলো, এটা হিলিয়াম 2+ হয়ে গেল। এবং ভাইয়া তোমাকে কি বলছে বলো তো, এবং তোমাকে বলছে এই যে 2টা ইলেকট্রন অপসারণ করতে যেই পরিমাণ শক্তিটা লাগছে E1 + E2, এটা তোমাকে দিয়ে দিচ্ছে 79 ইলেকট্রোভোল্ট। ওকে, এবং তোমাকে তো কোশ্চেন কি করছে বলো তো, তোমাকে কোশ্চেন করছে হিলিয়ামকে আয়নিত করতে, অর্থাৎ হিলিয়াম থেকে তোমার হিলিয়াম প্লাস বানাইতে কি পরিমাণ শক্তি তোমার লাগছে, E1 এর মানটা তোমার বের করতে বলছে, ঠিক আছে। E1 এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে E1 এর মানটা আমি যদি বের করতে চাই, তাহলে আমার কি লাগবে, 79 - E2, অর্থাৎ E2 এর মানটা লাগবে। এবং E2 এর মানটা কিন্তু বের করা সহজ, তাই না? তাহলে এই E2 এর মানটা বের করার জন্য আমি তোমাকে প্রয়োজনীয় কিছু ব্যাপার বলে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু অলরেডি একটা ব্যাপার জানি, সেটা কি জানো, হাইড্রোজেন সদৃশ যেই পরমাণুগুলো আছে, যেগুলো তোমার হাইড্রোজেনের মতো আচরণ করে, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলোর জন্য আমাদের কিন্তু কক্ষপথের শক্তির ব্যাপারগুলো কিন্তু আমরা জানি। কি জানি? দেখো, এটা হচ্ছে তোমার কি n=1 শক্তি স্তর, মনে করো এটা হচ্ছে n= অসীম। এবং আমরা কি জানি যে অসীম কক্ষপথে যে শক্তি থাকে সেটা আমার কি 0। এবং তুমি যত উচ্চ শক্তি স্তর থেকে নিচে নামতে থাকবা, তোমার শক্তি কি হবে, অপসারণ হবে, বা তোমার কি ছাড়তে থাকবে, তাই না? তাইলে তোমার অসীম কক্ষপথে শক্তি যদি 0 হয়, তাহলে মনে করো এখান থেকে একটা ইলেকট্রন, তোমার এইখান থেকে একটা ইলেকট্রন মনে করো কোথায় আসবে, এই যে এখানে আসলো, ঠিক আছে। তাহলে ভাইয়া n=1 এই কক্ষপথে তোমার ইলেকট্রনটা আসতে কি পরিমাণ শক্তি প্রয়োজন হয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু জানি। সেই শক্তির যে মানটা আছে, সেই শক্তির মানটা হচ্ছে আমাদের -13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু Z²/n², যেখানে জেডটা কি, যেখানে জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এনটা কি শক্তি স্তরের সংখ্যা, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে মাইনাসটা কেন দিছি, কারণ অসীম থেকে তুমি যখন n=1 বা নিম্ন শক্তি কক্ষপথে আসছো, তখন কি হয়েছে, শক্তিটা অপসারণ হয়েছে। বাট আমাদের কি চাইছে, আমাদের চাইছে এটা যদি একটা হিলিয়াম প্লাস থাকে, তার মানে এখানে অলরেডি আরেকটা ইলেকট্রন কিন্তু আছে, এই ইলেকট্রনটাকে আমি কোথায় নিব,
অসীমে নিয়ে নিব। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ ইলেকট্রনটাকে আমি মুক্ত করে ফেলবো, তাহলে আমার কি কিছু পরিমাণ শক্তি গ্রহণ করতে হবে না, এটাই কিন্তু চাইছে কতটুকু শক্তি প্রয়োজন। ঠিক আছে, তাহলে ভাই কী পরিমাণ শক্তি প্রয়োজন, তাহলে এটা কিন্তু একদম সহজ, যেহেতু অসীম থেকে তোমার n = 1-এ আসতে এই শক্তি প্রয়োজন, তাহলে n = 1 থেকে অসীমে যেতে তোমার অবশ্যই কতটুকু শক্তি প্রয়োজন, সেম শক্তি প্রয়োজন, জাস্ট কী হবে প্লাস 13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু z² ডিভাইডেড বাই n²। ব্যাপারটা কি বুঝতে পারছো? এবং এটাই কিন্তু আমাদের E2, তাই না? কারণ তোমার কি, কারণ এই E2টা তোমার কি, E2টা হচ্ছে হিলিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন অপসারণ করছে, তাহলে যে হিলিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন অপসারণ করছে, এই যে এই সেই সূত্রটা। তাহলে আসো এই সূত্রের মধ্যে আমরা কি করি, এই সূত্রের মধ্যে আমরা একটু মানগুলো বসায় দিই। দেখো তাহলে এখানে E2 = 13.6 ইন্টু ভাই z² কত হবে 2², কারণ যেহেতু হিলিয়াম তাহলে এখানে হবে 4, আর n² কত, এই যে দেখো প্রথম যে কক্ষপথটা আছে এই কক্ষপথ থেকে তুমি কি করতেছো, ইলেকট্রনটাকে মুক্ত করতেছো, তাহলে এখানে হবে 1² অর্থাৎ 1। ঠিক আছে, তাহলে এখানে ভাইয়া E2 = কত হবে, দেখো 13.6 ইন্টু 4 কত হবে, 4 × 52 52 প্লাস 4 × 6 24 অর্থাৎ 2.4 54.4 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি E2 এর মানটা যদি বসায় দিই, E2 = 79 মাইনাস 54.4, তাহলে 79 আমি যদি 80 ধরি তাহলে 80 54 55 64 74 75 76 77 78 79, তার মানে 24.6 হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে 24.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে কি আমাদের অ্যান্সারটা কি ভাইয়া আছে? এখানে দেখো অ্যান্সারটা যদি আমি দেখি, দেখো 24.6 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু অনেক বেশি কিন্তু ভাইয়া কঠিন না, সহজেই কিন্তু ম্যাথটা। ঠিক আছে, বাট তোমার এই ম্যাথগুলোই আমি দেখতেছি যে যদি তোমার পোলাপাইনদের অ্যাডমিশনে যখন আসে তখন পোলাপাইনের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় বা ঘুরে কি বলে পারে না, ম্যাথটা জানে যে এই ম্যাথটা ভাবে করতে হয় কিন্তু পারে না। কেন পারে না? কারণ প্র্যাকটিসের অভাব। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যত বেশি তুমি একটা প্রবলেম নিয়ে ভাববা, ভাই সলিউশন দেখবা না, সলিউশন বাদ দিয়ে তুমি প্রবলেমটা না ভাবো। এই যে তুমি যখন প্রবলেমটা নিয়ে ভাববা না তখন কি হবে, তোমার ব্রেনের যে প্রবলেম সলভিং মাসলগুলো আছে সেগুলো অনেক বেশি শক্তিশালী হবে। ওগুলো যত বেশি শক্তিশালী হবে এতে তোমার সুবিধা কি হবে, এতে তোমার সুবিধা হবে যতই নতুন এরকম প্রবলেম আসবে তুমি অ্যাপ্রোচ করতে পারবা। তোমার মাথায় অটোমেটিক কই থেকে যেন আইডিয়া এসে পড়বে যে এটা এইভাবে করতে হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো এখন থেকে তুমি প্রবলেমগুলো সলভ করো, যেটা পারবা না সেটা নিয়ে 5-10 মিনিট ভাবো, না পারলে সলিউশন দেখো। এই যে ভাবতাছো এটাতে তোমার লাভই হচ্ছে, ঠিক আছে, এটা তোমার ক্ষতি হচ্ছে না। তাহলে আমরা এইখানে এই ম্যাথটা শেষ করি এবং অন্য কোনো ম্যাথ নিয়ে আমরা আবার ইনশাল্লাহ হাজির হবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।